নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, একলব্য। মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বিছানা জুড়ে এক অস্বাভাবিক ঠান্ডার অনুভূতি। সেপ্টেম্বরে ঘরের মধ্যে এত ঠান্ডা হওয়ার তো কথা নয়। ঘুমটা তাহলে অকারণে ভাঙেনি। সিমলা এসেছি সহকর্মী রক্তিম বিশ্বাসের সাথে। প্রফেসর বিশ্বাস আছেন পাশের ঘরেই। তাকে এত রাতে ডাকাটা ঠিক হবে না। সেই পুরনো অনুভূতিটা ফিরে আসছে। গাঢ় অন্ধকারেও সবকটা জিনিসের উপস্থিতি একদম পরিষ্কার বুঝতে পারছি। অনেকগুলো রং, কোনোটা হালকা কমলা, কোনোটা কালচেটে বেগুনি, আবার কোনোটা ডিপ নীল। মনে হচ্ছে যেন কোনো আসরিক ওজন চেপে আসছে আমার গোটা শরীরের ওপর। নড়াচড়ার শক্তিটাও নেই এখন। আস্তে আস্তে পুরো মুখটা পরিষ্কার হয়ে আসছে চোখের সামনে। একটা বিভৎস কদাকার পুরুষের কাটা মুন্ডু, শুধু যেটা যেটা ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। ছোট বড় হচ্ছে তার অবয়বটা। কখনো চলে আসছে একদম চোখের সামনে, আবার কখনো দেয়ালের পাশটাতে। চিনতে পারছো আমাকে শ্রীবাস্তব? না, কে কে তুমি? কি চাও আমার কাছে? খুব জানতে ইচ্ছে করছে আজ, তাই না প্রফেসর? একদিন আমিও চেয়েছিলাম একটু একটু অ্যাটেনশন, একটু সাহায্য তোমার কাছে। আজকে তোমার শেষ রাত্রি শ্রীবাস্তব। ভয় পেও না, ভয় পেও না, তুমি একা নয়, একই অবস্থা হবে তারও। না, বলো কি চাও তুমি? আমি আমি সব দেব আজ। আজ তোমার আমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই শ্রীবাস্তব। বাঁচার অধিকারও হারিয়েছো তুমি আজ। ক্রমশ একটা প্রচন্ড চাপ নেমে আসছে গলার গলার ভোকাল কর্ডের ওপর। কোনো কোনো উপায় নেই কথা বলার। আর আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি প্রফেসর রক্তিম বিশ্বাস। কাল রাতে প্রফেসর শ্রীবাস্তব খুন হয়েছেন অদ্ভুতভাবে। আমি তার পাশের ঘরেই ছিলাম। বিকালে নিজের ঘরে বসে আছি, মন খুব খারাপ। এমন সময় দরজায় টোকা পড়ল।
কাম ইন। नमस्कार, आमी इंस्पेक्टर तिवारी। मिस्टर श्रीवास्तव का घर तो हम सील कर दिया। आप में से जो कल यहाँ थे सबको यहीं रुकना पड़ेगा। अभी आपका परमिशन हो तो हम आपसे कुछ सवाल पूछेंगे। অফকোর্স ইন্সপেক্টর, বলুন না কি জানতে চান। ओके, आमी रिकॉर्डिंग चालू করছি। वेर यू इन हॉलिडे हियर प्रोफेसर? ঠিক তা নয় মিস্টার তিওয়ারি। লাস্ট কিছু মাস শ্রীবাস্তবের একটা পিকিউলিয়ার প্রবলেম হচ্ছিল। ক্লাস নিতে নিতে বা কাজ করতে করতে হঠাৎ ফেন্ট হয়ে যাচ্ছেন, আবার কখনো কথা বলতে বলতে টোটাল মেমোরি লস হয়ে যাচ্ছে। বেশ কয়েকবার ব্ল্যাকআউটও হয়েছিল। স্বভাবতই প্রথম দিকে সবাই ভেবেছিলাম এটা একটা ক্রনিক ব্যাপার। রেগুলার ট্রিটমেন্ট শুরু হয়েছিল। তারপর একটা একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করা যায়। যখনই একটা পার্টিকুলার রুমে বসতো শ্রীবাস্তব ওর পিএইচডি স্টুডেন্টদের নিয়ে, কিছুক্ষণের মধ্যেই ছটফট করে দোকান চেপে ধরত। যেন মনে হতো কোনো প্রচণ্ড শব্দ ঝালাপালা করে দিচ্ছে ওর কান। তারপরেই সেন্সলেস। যদিও রিপোর্ট পাওয়া যেত সবই নর্মাল। ওর চোখ দুটো থাকতো পুরো লাল কয়েক ঘন্টার জন্য। সেন্স আসার পরেও কখনো কখনো বিড়বিড় করত, অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো শূন্যের দিকে বা অন্ধকারের দিকে। কি বলতো ঠিক বোঝা যেত না ওই সময়টা। তারপর সব স্বাভাবিক। অবাক করার মতো ব্যাপার হলো ও কিছুই মনে করতে পারতো না নর্মাল হওয়ার পর। स्ट्रेंज। आमी शर्मा से जो सुनलाम वो तो अब नॉर्मल ही लग रहा है। ट्रीटमेंट तब सही रिस्पॉन्स कर रहा था आई गेस। না, একদমই নয় ইন্সপেক্টর। বিভিন্ন ফিল্ডের বেস্ট ডক্টরদের আন্ডারে প্রথম কয়েক মাস কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আমার সঙ্গে তো সব থেকে বেশি কথা হতো শ্রীবাস্তবের। দুজনেই একা মানুষ তখন। ওর ওয়াইফ এক্সপায়ার্ড হয় বছর 3 আগে, আর আমি তো অকৃতদার। তা বেশিরভাগ সময়টা একসাথেই থাকতাম দুজনে। তাই কিন্তু পাগলামির পরিমাণটা বাড়ছিল ক্রমশ। শ্রীবাস্তব মাঝে মাঝেই অন্ধকারের মধ্যে হাঁ করে তাকিয়ে উত্তেজিত হয়ে উঠত। কখনো হাত নেড়ে যেন কোনো অদৃশ্য বাদ্যযন্ত্র বাজাতো আর জিজ্ঞাসা করতো, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ শব্দটা? এরপর থেকে ফেন্ট হয়ে যাওয়ার আগের ঘটনাগুলো শ্রীবাস্তব বেশিরভাগ সময় মনে করতে পারত, কিন্তু এমন সব কথা বলতো যার কোনো মানে বুঝতে পারতাম না আমরা কেউই। বলতো হাত তুলেও ব্যালেন্স করে মহাবিশ্বে অনবরত ঘটে চলা শব্দগুলোর ফ্রিকোয়েন্সি আর অ্যাম্প্লিটিউডের মধ্যে। এইভাবেই চলছিল দিনগুলো। বাদবাকি সময় প্রায় নর্মাল। ওই পার্টিকুলার রুমটা যেখানে শ্রীবাস্তব বেশি বসত স্টুডেন্টদের সাথে, সেটা চেঞ্জ করা হয়েছিল। অনেক রকম ট্রিটমেন্ট হয়েছিল জানেন। লাস্টলি ডক্টর ডিসিশন নেয় কিছুদিন সব কাজকর্ম ছেড়ে শ্রীবাস্তবকে মেন্টাল রেস্ট দিয়ে দেখা যাক। ইনফ্যাক্ট তখনই আমার সিমলার কথাটা মনে হলো। আমি আছি, পুরনো বন্ধু প্রশান্ত আছে, আমার একজন পরিচিত নিউরোলজিস্টও আছে এখানে। কেস হিস্ট্রিটা ওকেও পাঠিয়েছিলাম। ভেবেছিলাম এই সুযোগে ওর ওপিনিয়নটাও একবার নিয়ে নেব। वी ऑल नो यू एज एन ऑनेस्ट मैन, इसलिए आशा है कि आपने जे बोललेन सच ही बोललेन। वन लास्ट क्वेश्चन, क्या आपने पिछले 3 दिनों में और डेथ की रात में कुछ असमानता देखा? না। वेरी यूनिक केस। ओके प्रोफेसर, दिस इज माई नंबर, टेक केयर। दरकार लागले कल करबेन। आमी काल के आबार आसबो। होप पोस्टमार्टम रिपोर्ट भी आ जाएगा तब तक। দিন দুয়েক কেটে গেছে। পোস্টমর্টেম রিপোর্টে সেরকম কিছু আসেনি, এমনকি গলায় কোনো দাগও পড়েনি। সুইসাইড বলেও ঠিক মেনে নিতে পারছে না পুলিশ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে। আরও এক দফা জেরা হয়ে গেছে আজই সকালে। বিকেলে হঠাৎ ফোন করলাম ডক্টর লোহিয়াকে, যাকে শ্রীবাস্তবের কেস হিস্ট্রিটা পাঠিয়েছিলাম। যথাসম্ভব সংক্ষেপে ঘটনাটা বললাম। উনি বললেন এটা ঠিক নর্মাল নিউরোলজির আন্ডারে পড়ে না, তাই ওনার পরিচিত একজন প্যারানর্মাল সাইকোলজিস্টের সাথে ডিটেলসে ডিসকাস করেছেন। ওনার কিছু বলার বা প্রশ্ন করার আছে।
এখন যেহেতু পুলিশ তদন্ত করছে, তাই ইন্সপেক্টরের সাথে কথা বলে দিন দুয়েক পরে বিকেল 5টা নাগাদ প্রবীণ প্যারাসাইকোলজিস্ট ডক্টর ত্রিপাঠীর সঙ্গে দেখা করলাম আমরা 3 জন। আমি, ডক্টর লোহিয়া এবং ইন্সপেক্টর তিওয়ারি। আচ্ছা প্রফেসর, ডক্টর শ্রীবাস্তবের জীবনে কি কোনো শত্রু ছিল বা কারুর প্রচন্ড রাগ ছিল ওনার ওপরে বলে জানা আছে আপনার? সবার কাছে পপুলার ছিল না বটে, কিন্তু তাদের বোধহয় শত্রু বলা যায় না। ভাবুন ভাবুন, হতে পারে সে হারিয়ে গেছে অনেক বছর আগে আপনাদের জীবন থেকে। সেরকম কিছু মনে পড়লেও বলুন আমাদের। একজন স্টুডেন্ট ছিল বহু বছর আগে, বাঙালি, নামটা ঠিক মনে পড়ছে না। ইন্টারডিসিপ্লিনারি কাজ করেছিল। ওর আর আমার দুজনের আন্ডারেই ছিল। ও মেন গাইড আর আমি কো গাইড। কিছু প্রবলেম হয়েছিল শ্রীবাস্তবের সঙ্গে ওর, আমার কাছেও বলেছিল। এক্স্যাক্ট মনে পড়ছে না, কিন্তু টাইম না দেওয়া, থিসিস রিজেক্ট করে দেওয়া, প্লাস ফ্যামিলিতেও কী যেন একটা প্রবলেম বলেছিল ও আমাকে। আমার কাছে হেল্প চাইছিল, যদি আমি একটু কনভিন্স করি শ্রীবাস্তবকে। আমি পাত্তা দিইনি। এরকম তো কতই হয়, সবাইকে তো আর। কি নিয়ে কাজ করছিল? ওই ইলেকট্রনিক্স অ্যান্ড ফিজিক্স দুটো ফিল্ডেই কাজ করছিল আমাদের আন্ডারে। বলছিল একটা বিরাট রিসিভিং অ্যান্টেনা বানানোর কনসেপ্ট এসছে ওর মাথায়, যাতে করে এক্সট্রা টেরেস্ট্রিয়াল সমস্ত সিগন্যাল ধরা যাবে। এরকম ধরনেরই কিছু একটা, অ্যাজ ফার অ্যাজ আই রিকল। মিউজিক বা ব্ল্যাক বডি রেডিয়েশন রিলেটেড কোনো টপিক? ঠিক মনে পড়ছে না, তবে ভাষা মনে পড়ছে ও থেরামিনের একটা স্ট্রং ভার্সন তৈরির কথা বলতো আমাকে। দেয়ার উই গো, এরকমই কিছু সাসপেক্ট করেছিলাম আমি। তারপর কি হয়েছিল ছেলেটার? ওর ডেড বডি পাওয়া গিয়েছিল হোস্টেলের সামনে। যত দূর মনে পড়ছে ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড, এরকমই কনক্লুশন করেছিল পুলিশ। It could be one of the most rarest of cases of my life. But we can't count that out too. I am afraid Professor Srivastava সেই ছেলেটারই কোনো অতৃপ্ত ক্রোধের শিকার। What? असंतुष्ट आत्मा? Is it credible in today's world, doctor? নেচারের কতটুকুই বা জানি আমরা ইন্সপেক্টর। 600 বছর আগে পৃথিবীর সব থেকে বড় পণ্ডিতও জানতো না যে ইউনিভার্স হচ্ছে জিওসেন্ট্রিক। তখন কেউ পৃথিবী ঘুরছে বললে লোকে আপনার মতোই রিয়্যাক্ট করত। হু নোস, 500 বছর পরে সুপার ন্যাচারাল পাওয়ার সম্বন্ধে লোকজনের নলেজ কোন জায়গায় যাবে। তাই কোনো সংস্কারের প্রতি অন্ধবিশ্বাস থাকাও যেমন ঠিক না, সেরকম না জেনে কোনো ব্যাপার উড়িয়েও দেওয়া যায় না। आई एम सॉरी डॉक्टर। अच्छा यह बताओ कि आपने कब और क्यों सोचा कि मिस्टर श्रीवास्तव अलौकिक ऊर्जा के शिखर हैं? লোহিয়ার থেকে কেসটা জানার পর আমার দুটো পয়েন্ট খুব ইন্টারেস্টিং লাগে। একটা, ওই অন্ধকারের মধ্যে কিছুর অস্তিত্ব চোখের সামনে দেখতে পাওয়া, আর একটা হলো ওই মিউজিকের ব্যাপারটা, যেটা আর কেউ বুঝতে পারতো না। তখনই আমার মাথায় আসে থেরেমিনের কথাটা। এটা একটা পুরনো এবং সেমি এক্সটিংক্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা উইদাউট টাচে বাজানো যায়। দুটো অ্যান্টেনা কানেক্টেড থাকে, যেটা প্লেয়ারের হাতের মুভমেন্ট সেন্স করতে পারে, আর সেই বেসিসে ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়। প্রফেসর বিশ্বাস, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডক্টর। থেরামিন থেকে প্রডিউসড ওভারটোনগুলো এত ইউনিক যে কোনো মডার্ন ইনস্ট্রুমেন্টের ওয়েভ ফর্মের সাথে মেলেই না, তাই এখনও অনেক জায়গায় এর ইউজ আছে। আর ছেলেটা একটা অদ্ভুত কথা বলেছিল এমন একটা স্ট্রং থেরামিন লাইক রিসেপ্টর অ্যান্টেনা বানাবে যেটাতে ধরা পড়বে ইউনিভার্সের কোনো আননোন ফ্রিকোয়েন্সি। কাজে লাগানো যেতে পারে ব্যাটলফিল্ডে, জাস্ট লাইক রাইডার। মনে পড়ছে আস্তে আস্তে ডক্টর। পাগলের মতো কাজ করতো দুবেলা আমাদের দুজনের ল্যাবে, কিন্তু খুব একটা পাত্তা দিইনি আমরা।
জিনিসটা বড্ড হাইপোথেটিক্যাল লেগেছিল। কিন্তু ছেলেটা থেরেমিন বাজাতো চমৎকার। এখনকার দিনে এই জিনিস বাজাতে পারাটা ভেরি ভেরি রেয়ার। দেন হোয়াট হ্যাপেন প্রফেসর? ভাবার চেষ্টা করুন, সুইসাইড কেন করেছিল ছেলেটা? কিছু আইডিয়া করতে পারেন? নট শিওর ডক্টর, যা বললাম সেরকমই কিছু একটা প্রবলেম বলেছিল যতদূর মনে পড়ছে। আমার আরও মনে হয় ছেলেটা এমন কিছু ডিভাইস ডিজাইনের প্ল্যানে ছিল যেটা ইনফ্রারেড ভিশন তৈরি করবে। প্রফেসর শ্রীবাস্তবের অন্ধকারের মধ্যে তাকিয়ে থাকা আর চোখটা অস্বাভাবিক হয়ে যাওয়া, এগুলো আমার মনে হয় ওই ছেলেটারই প্রিটার ন্যাচারাল এফেক্ট ওনার উপরে। হতে পারে, ফিজিক্সটা তো শ্রীবাস্তবের আন্ডারেই ছিল পুরোপুরি। কোনো কারণে ছেলেটার হয়তো প্রচণ্ড আক্রোশ ডেভেলপ করেছিল শ্রীবাস্তবের ওপর। মৃত্যুর পর তারই কালো ছায়া মাঝে মাঝে ভর করতো ওনার ওপর, আর তখনই ও না মেটা ইচ্ছাগুলো আপনারা দেখতে পেতেন শ্রীবাস্তবের অ্যাক্টিভিটিতেই। শ্রীবাস্তবের মৃত্যু এটাই টার্গেট ছিল। वेल, तो क्या आपको लगता है कि ये श्रीवास्तव का डेथ पुराने छात्रों का बदला है, किसी का संचित क्रोध के कारण? उम्मीद है कि हम आपके रिकॉर्ड किए गए बयान को पब्लिकली डिस्क्लोज कर सकते हैं। ওটা জাস্ট আমার একটা ব্যাখ্যা ইন্সপেক্টর, ফ্রম মাই 35 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দিস ডোমেন। আই মে বি রং, আপনি ডিসক্লোজ করতেই পারেন আমার স্টেটমেন্ট, তবে অ্যাজ মাই ওপিনিয়ন, নট অ্যাজ এ ভার্ডিক্ট। একটা সৌজন্যের হাসি দিয়েই কথাবার্তার এবং নম্বর বিনিময়ের সমাপ্তি হয় সেদিনের। কথাগুলো ইন্সপেক্টরের একেবারেই পছন্দ হয়নি, তাই উনি তদন্ত চালিয়ে যেতে চান। এরপর মাস 3 পার হয়ে গেছে। অমীমাংসিতই থেকে গেছে শ্রীবাস্তবের মৃত্যুর রহস্য। খুনির কোনো প্রমাণ বা মোটিভ সেরকম কিছুই পাওয়া যায়নি, শুধু ডক্টর ত্রিপাঠীর একটা কাল্পনিক গল্প। কিন্তু তার উপরে ভিত্তি করে তো কনক্লুশনে আসা যায় না, তাই ক্লিন চিট দেওয়া হয়েছে সকলকেই। দিল্লি থেকে ফিরে ইউনিভার্সিটি জয়েন করেছি। ত্রিপাঠীর কথাগুলো মন থেকে মানতে পারিনি কিছুতেই, তাই আর কোনো কন্ট্যাক্ট করিনি তাঁর সঙ্গে। বেকার খুঁচিয়ে ঘা করলেন ভদ্রলোক একটা গালগল্প বলে। ব্যাপারটা না হলে বিস্তৃতির গর্ভেই চলে গিয়েছিল। মৈনাক ছেলেটার বাড়ি নর্থ বেঙ্গলের দিকে কোথায় যেন ছিল। ছেলেটা ব্রিলিয়েন্ট ছিল, তবে কিছুটা খামখেয়ালি আর পাগলাটে। মনে আছে, কম্প্রোমাইজ করেননি দুজনের কেউই। শ্রীবাস্তব বলেছিল আমার সঙ্গে ইলেকট্রনিক্স ডোমেইনে বেশি কাজ করে যদি ফিজিক্সের কাজের ক্ষতি হয় তাহলে কিন্তু পিএইচডি ডিগ্রি দেবেন না তিনি। তাই সকাল বিকেল দুজনের আন্ডারেই কাজ করতে হতো মৈনাককে। অক্লান্ত পরিশ্রম করতে পারত, আর কাজের প্রতি ওর প্যাশনও ছিল অকৃত্রিম। একদিনের কথা মনে পড়ল, তখন পিএইচডির বোধহয় 4 বছর চলছে। ছেলেটা বলছিল একজন সিনিয়র ফিমেল ক্যান্ডিডেট প্রায় একই ডোমেইনে কাজ করছে, অ্যান্টেনা টু ক্যাপচার টেরেস্ট্রিয়াল সিগন্যাল ইউজিং ফ্রিকোয়েন্সি মডিউলেশন অ্যান্ড ইনফ্রারেড প্রসেসিং। তা শ্রীবাস্তব নাকি মেয়েটিকেই বেশি সময় দেন। এমনকি মৈনাক পেপার জমা দিলেও বা ডিসকাস করতে চাইলেও উনি অ্যাভয়েড করছেন, ডিসকারেজ করছেন, বলছেন একদম এগোচ্ছে না ঠিকঠাক দিকে কাজটা। অথচ ওই একই পেপার সাবমিট করে মেয়েটা কানাডা ঘুরে এলো। প্রফেসর শ্রীবাস্তব পাঠালেন ওকে রেলিভেন্ট সেমিনার অ্যাটেন্ড করার জন্য। হঠাৎ অন্ধকার ঘরটার জানলার পাল্লাটা খুলে গেল একটা দমকা হাওয়ার তোড়ে। বাইরে ঝড় উঠেছে বোধহয়। কই, আগে তো বুঝতে পারিনি। তাহলে ঘুমিয়ে পড়েছিলাম নাকি আমি ভাবতে ভাবতে। তাড়াতাড়ি আলোটা জ্বালানোর চেষ্টা করলাম হাতটা বাড়িয়ে, কিন্তু বুঝতে পারলাম হাতটা তোলার ক্ষমতা এখন নেই। রীতিমতো ঝড় চলছে ঘরের মধ্যে। বাতাসের ধমকে ছিঁড়ে পড়ছে ক্যালেন্ডার, উড়ে বেড়াচ্ছে কাগজের টুকরো। দরজা জানলা বন্ধ হচ্ছে, খুলছে দড়াম দড়াম শব্দে। আশ্চর্য ব্যাপার, জানলা দিয়ে দেখতে পাচ্ছি
বাইরের গাছগুলো একদম স্টিল, কিন্তু কিন্তু আমি নিজে বিছানা থেকে উঠতে পারছি না কেন? কোনো অদৃশ্য শক্তি যেন চেপে বসছে শরীরের উপর। আর আর এরকম হিমশীতল অনুভূতি বা কেন হচ্ছে বিছানায়? হ্যাঁ, যতই শীতকাল হোক, তাহলে এরকম ঠান্ডা তো কোনোদিন লাগেনি। হঠাৎ ঝড়টা এক পলকে থেমে গেল। অন্ধকারে চোখটা একটু সয়ে এসছে এখন। মনে হলো যেন একটা ঘূর্ণি নিঃশব্দে পাক খেতে খেতে একটা চেহারা নিচ্ছে, যেন একটা মানুষের চেহারা। কে কে তুমি? নামটা মনে ছিল না প্রফেসর ওই দিন ডক্টরের সামনে? হ্যাঁ, মৈনাক, কিন্তু তুমি কি করে? তুমি তো বহু বছর আগেই। অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম প্রফেসর। ভেবেছিলাম তুমি বাঙালি, তুমি বুঝবে আমার জেনুইন সমস্যাটা। শ্রীবাস্তব একটা স্কাউন্ডার। ওই মেয়েটার জন্য ও আমার কনসেপ্টগুলো সমানে ইগনোর করে গেছে। পেপারে আমার নাম থাকতো সবার নিচে। মেয়েটা ইউপির। শ্রীবাস্তবের টান থাকা স্বাভাবিক, কিন্তু তুমিও সমানে সাপোর্ট করে গেছো ওই রাস্কেলকে। আমি পুরো ব্যাপারগুলো জানতাম না মৈনাক। ইউ লয়ার প্রফেসর। 5 বছর সময় শেষ হয়ে আসছিল। আমার ওয়াইফের তখন ডেঙ্গু হয়েছিল, আর সাথেও প্রেগনেন্ট। ডাক্তার বলেছিল অ্যাবর্শন করাতে, না হলে ডিফেক্টিভ বাচ্চা হতে পারে। তার উপর শ্রীবাস্তব সমানে থ্রেট দিয়ে যাচ্ছে টপিকটা নাকি বোগাস, ও অ্যাপ্রুভ করবে না থিসিসটা অ্যাজ অ্যান এক্সামিনার। মানসিক ঠিক এই অবস্থায় তোমার কাছে গিয়েছিলাম আমি। সব বলেছিলাম কেন শ্রীবাস্তব মেয়েটার প্রতি বায়াসড, কেন আমাকে ডিপ্রাইভ করতে চায়, সব কিছু। তুমি বলেছিলে ফ্যামিলির পাশে থাকো, দেখছি কি করা যায়। 7 দিন পরে জানিয়েছিলে যে আমাকে পিএইচডির বদলে এমএস ডিগ্রি দেওয়া হবে, কারণ আমার প্রেজেন্টেশনটা নাকি শ্রীবাস্তবের পছন্দ হয়নি। আর সেই মেয়েটা পেয়েছিল বেস্ট রেকমেন্ডেশন ফ্রম দ্যাট বোস্টার্ড শ্রীবাস্তব। পরে জানতে পেরেছিলাম কারণটাও সবকিছু। শি লেফট উইথ শ্রীবাস্তব। তোমাকে দেখিয়েছিলাম আমি আমার সব পেপারস, কতটা একই ছিল দুজনের থিসিস। সেই শ্রীবাস্তব আমার আইডিয়াটা চুরি করেছিল। আর তুমি সব জানতে প্রফেসর, কিন্তু কিচ্ছু বলনি তোমার কলিগকে। শুধু বলেছিলে আমাকে যে আরেকটা এমএস ডিগ্রি হচ্ছে, মন্দ কি? ভাবো 5 বছরের মাথায় কথাটা কতটা হার্ট করতে পারে একটা ছেলেকে। সঙ্গে যদি দেখি তার আইডিয়াটা কোনো টপিক প্রেজেন্ট করে একজন ফার্স্ট অথার হচ্ছে, তাও আমি শক্ত ছিলাম, কিন্তু পারছিলাম না আর ফ্যামিলি প্রবলেমের সাথে আর এদিকে টেনশন কোপ আপ করতে। আমি এত কিছু জানতাম না মৈনাক। বিলিভ মি, বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করতাম আমি প্রফেসর রক্তিম, তাই নিজের সাবজেক্ট ফিজিক্স ছেড়ে তোমার ল্যাবে তোমার সাবজেক্টে এতটা ডেডিকেটেড ছিলাম। কিন্তু দ্রোণাচার্যরা সব যুগেই একই থাকে প্রফেসর। তাকে মূর্তি বানিয়ে করা উপাসনার কোনো গুরুত্ব তাদের কাছে নেই। তাই অর্জুনকে বাঁচানোর জন্য যুগে যুগে একলব্য বানিয়েছ তোমরা কাউকে না কাউকে প্রফেসর, কিন্তু তোমাদের গায়ে আঁচটাও পড়েনি। দিব্যি রাজপুত্রদের শিক্ষাগুরু হয়ে সারাটা জীবন নমস্য হয়ে থেকেছে লোকের চোখে।
কিন্তু মনে রেখো, একলব্যেরা বারবার হারবে না, তারা ফিরে আসবে, প্রতিশোধ নেবে। ঠিক যেভাবে সব দিক থেকে পঙ্গু করেছি তাকে, সেও 1 বছর রিভেঞ্জ নিয়েছে। দগ্ধে দগ্ধে মেরেছি ওই বাস্টারটাকে। আজকে তুমিও ছাড় পাবে না প্রফেসর। একলব্যরা রাজার পৃষ্ঠপোষকতা বরদাস্ত করে না। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো মৈনাক। তোমার ফ্যামিলির সাথে কথা বলেছিলাম আমরা। উই ওয়ার রিয়েলি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ফর দ্যাট ডিজাস্টার, মৈনাক। ওতে তোমাদের অপরাধ কমে না প্রফেসর, কমে না। তোমাদের একমাত্র শাস্তি মৃত্যু। হঠাৎ শরীরের সেই হিমশীতল অনুভূতিটা বদলে গিয়ে একটা গরমের ছোঁয়া লাগে। সঙ্গে সেই ছায়ামূর্তিটা যেন একদম চলে আসে চোখের সামনে। ওফ, কি বিভীষিকাময় মুখটা, চোখটা টকটকে লাল, যেন প্রতিহিংসা স্পৃহায়। ঠিক 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 এরকম চোখ তো দেখেছিলাম শ্রীবাস্তবের মাঝে মাঝে। হাসির শব্দটা পরিণত হচ্ছে ক্রুদ্ধ গর্জনে। বিছানা থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা। সমস্ত শরীর যেন শক্ত করে বাঁধা দড়ি দিয়ে। সে বাঁধন যেন অমোঘ। এ কি আমার বিছানা যে ভেজে যাচ্ছে রক্তে। এই রক্তের জন্যই তাহলে গরমটা লাগছিল। কিন্তু কিন্তু এত রক্ত এলো কোথা থেকে? আর শরীর জুড়ে যেন লক্ষ লক্ষ সূচ ফোটানোর অনুভূতি। ক্রমশ অবশ হয়ে আসছে সমস্ত চেতনা। এতক্ষণ শুনছিলেন একলব্য। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।